সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং ভীত হয়ে থাকে। কখন কি কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভীত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয় একটু জেনে নেওয়া যায়। এ বিষয়ে বেশ কিছু লেখাও পড়ছিলাম এবং সাথে একটা ছবি বেশ ভাইরাল হয়েছে। সেখানেও দেখা গেছে যে কিছু কিছু বদ অভ্যাসের কারণে আমরা আমাদের নিজেদের ক্ষতি ডেকে আনি। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর যত্ন আমরা ঠিকভাবে না নেওয়ার কারণে দিনের পর দিন কিভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে আমরা নানান সমস্যায় জড়িয়ে পড়ছি, বিশেষ করে শারীরিক সমস্যাগুলোতে জড়িয়ে পড়ছি, সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। যেমন আমাদের পাকস্থলী, এটা কিন্তু ভীত হয়ে যায়। কখন ভীত হয় আপনি কি জানেন? আমরা যখন সকালে ব্রেকফাস্ট করছি না, অর্থাৎ সকালের নাস্তাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডক্টররা বলে থাকেন যে সকালের শুরুটা যদি আমরা খুব চমৎকার একটা ব্রেকফাস্ট দিয়ে করি, তাহলে সারা দিনের একরকম ফুয়েল আমরা আমাদের শরীরে নিয়ে নিচ্ছি। অর্থাৎ সারা দিন আমরা যে ছোটাছুটি করছি, বিভিন্ন কাজে আমরা দৌড়াদৌড়ি করছি, এখন তো কম বেশি সবাই আমরা ভীষণ রকমের ব্যস্ত জীবনযাপন করি। তো সকালের শুরুটা যদি খুব ভালো একটা ব্রেকফাস্টের মাধ্যমে আমরা শুরু করি, তাহলে ফুল এনার্জি নিয়ে আমরা সারা দিনটা পার করে দিতে পারবো। অনেকেই ভাবেন যে ব্রেকফাস্ট আমি করছি না বা একটা চা বিস্কিট খেয়ে সকালটা শুরু করছি, এটা আসলে খুবই রং ডিসিশন। কারণ আপনার সারা দিন চলার জন্য আপনি যখন একটা গাড়ি দূর পর্যন্ত নিয়ে যাবেন, অনেক দূরে আপনি জার্নি করবেন, তখন কিন্তু আমরা কি করি, ট্যাঙ্কারটা ভরে ফুয়েল নেই। কারণ কি, সেই দূর পর্যন্ত আমাদের যেতে হবে ওই গাড়িটা নিয়ে। তো আপনি সকালের শুরুটা যদি ভালোভাবে নিজেকে প্রস্তুত না করে শুরু করেন, তাহলে কিছুক্ষণ কাজ করার পরই আপনি ক্লান্ত বোধ করবেন। এই ক্লান্তি বোধ যেন না আসে, আপনার কাজের মধ্যে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এ কারণে আপনার শরীরকে ভালো রাখার জন্য সকালের ব্রেকফাস্ট অত্যন্ত জরুরি। আপনি যদি ব্রেকফাস্টটা একেবারে ঠিকভাবে সঠিক নিয়মে করেন, তাহলে আপনি যেমন নানান অসুখ বিসুখ থেকে দূরে থাকবেন, তেমনি আপনার দিনটাও শুরু হবে চমৎকারভাবে। আমরা কিন্তু আমাদের কিডনিকে আতঙ্কিত করে ফেলি। কীরকমভাবে জানেন? যখন আমরা প্রয়োজনের তুলনায় অনেক কম পানি পান করি, বিশেষ করে 24 ঘন্টায় অ্যাটলিস্ট ডাক্তারদের হিসেব অনুযায়ী অন্তত পক্ষে প্রায় 10 গ্লাস পানি আমাদের পান করা উচিত। এই পানি পান করতে আমরা যখন ব্যর্থ হচ্ছি, তখন আমাদের কিডনি একরকম আতঙ্কিত হচ্ছে, অর্থাৎ আমরা কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছি। আমাদের গল ব্লাডার ভীত হয় কখন জানেন? যখন আমরা অনেক বেশি রাত জাগি এবং অনেক দেরি করে ঘুম থেকে উঠি। আমাদের উচিত অন্তত রাত 11টার মধ্যে ঘুমাতে যাওয়া এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা থেকে উঠে পড়া। এজন্যই বলা হয়, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কথাগুলো আসলে এমনি এমনি বলা হয় না, প্রত্যেকটা কথার লজিক থেকেই কিন্তু কথাগুলো আসে। এবং এইভাবে যদি আমরা আমাদের জীবনের রুটিনটা করতে পারি, সবাই কম বেশি অনেক সুস্থভাবে এবং দীর্ঘ সময় পর্যন্ত ইনশাল্লাহ আমরা বাঁচতে পারবো। বাঁচা মরা অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার হাতে, কিন্তু নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে, নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যদি নিয়ম মেনে চলি, সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা অন্তত যে কয়দিন বাঁচব, সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের ক্ষুদ্রান্ত আতঙ্কিত হয় যখন আমরা বাসি খাবার খাই এবং ঠান্ডা পানি খাই। অনেকে ঠান্ডা পানি পান করায় অভ্যস্ত হয়ে যান। শীত কি গরম, সবসময় তারা ঠান্ডা পানি পান করেন। এতে করে তার শরীরের মারাত্মক ক্ষতি হয়, যা তিনি নিজেই বুঝতে পারেন না। পাশাপাশি বাসি খাবার, ডাক্তারদের মতে এখন ঘরে ঘরে অনেক বেশি ক্যান্সার রোগী দেখা যায়। এর পেছনে বাসি খাবারের একটা বড় ভূমিকা রয়েছে। এই বাসি খাবারগুলো দিনের পর দিন আপনি যখন একইভাবে খাচ্ছেন, সেটার যে সাইড এফেক্টগুলো, সেটা দিনের পর দিন আপনার শরীরে বাসা বাঁধে এবং আপনি বড় ধরনের অসুখে আক্রান্ত হয়ে যান। তাই আমাদের সবারই উচিত বাসি খাবার থেকে দূরে থাকা এবং ঠান্ডা পানি পান করা থেকে নিজেকে বিরত রাখা। যতটা সম্ভব আমরা টাটকা এবং ফ্রেশ বা সতেজ খাবার খাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব বাসি খাবার থেকে নিজেকে দূরে রাখবো, পরিবারকেও দূরে রাখবো।
আমরা ভাজা, পোড়া, ঝাল, মশলাযুক্ত খাবার অনেক বেশি খেতে পছন্দ করি। বাঙালি মানেই একেবারে কষা ভুনা, কালার হবে টকটকে, ঝাল এমন হবে খেতে গেলে যেন একেবারে আমরা ঘেমে যাচ্ছি, এরকম ঝাল দিয়ে খেতে পছন্দ করি। কিন্তু ক্ষতি করছি আমাদের বৃহদান্ত্রকে, আতঙ্কিত হয়ে পড়ছে আমাদের বৃহদান্ত্র। এই দিনের পর দিন যখন আমরা ভাজা পোড়া খাচ্ছি, ঝাল মশলাযুক্ত খাবার খাচ্ছি, আমাদের অজান্তেই বৃহদান্ত্রকে আমরা আক্রান্ত করে ফেলছি। তাই এসব খাবার থেকে নিজেকে অবশ্যই দূরে সরিয়ে নিতে হবে। আমাদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভীত হয় যখন আমরা বিভিন্ন ধরনের ধোঁয়া, ধুলা এবং সিগারেটের বিষাক্ত একটা পরিমণ্ডলে থাকি বা সেই আবহাওয়ার মধ্যে আমরা থাকি। বিশেষ করে যারা সিগারেটে আসক্ত, তাদের সেই সিগারেটের বিষাক্ত ধোঁয়া ফুসফুসকে কি পরিমাণ ক্ষতি করে সেটা আপনি বিভিন্ন ধরনের ছবি দেখে অনুমান করে নিতে পারেন যে যারা সিগারেট নিয়মিত খান বা সিগারেটে আসক্ত হয়ে যান, তাদের ফুসফুসের ছবি আর একটা ফ্রেশ ফুসফুস, পাশাপাশি দুটার ছবি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ক্ষতি করছেন আপনি আপনার ফুসফুসকে। আপনি যতটা সম্ভব এই বিষাক্ত ধোঁয়া থেকে নিজেকে দূরে রাখবেন। আর আমরা সাধারণ মানুষ যারা ধোঁয়া ধুলোর সংস্পর্শে যাচ্ছি, তারা যতটা সম্ভব নিজেকে সেফ রাখতে হলে মাস্ক ব্যবহার করতে পারি। আমরা করোনাকালীন সময়ে যেভাবে মাস্ক ব্যবহার করেছি, এখন হয়তো তার চেয়ে অনেকখানি বলতে গেলে তেমন নাই, তবে কিছু কিছু সচেতন মানুষ এখনও মাস্ক ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করলে আপনার চারিপাশের যে ধুলা, যে ধরনের বিভিন্ন ভাইরাস, এগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারবো। আমরা এখন জাঙ্ক ফুড কিংবা ফাস্ট ফুডে এতটাই অভ্যস্ত, এটার একটা কারণ আছে। আমরা যখন একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে কোথাও বসতে চাই, ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাই, তখন আসলে ঘোরার জায়গা হিসেবে এই হোটেল রেস্টুরেন্টগুলোই আমরা প্রেফার করি, কারণ আমাদের আশেপাশে সেরকম জায়গা আমরা দেখি না। আমরা যে একটু হাঁটতে যাব, একটু ঘুরতে যাব, খুব সিলেক্টিভ কিছু জায়গা। এ কারণেই ঘুরে ফিরে সেই ফাস্টফুডের দোকান, যার ফলে জাঙ্ক ফুড এবং ফাস্টফুড অতিরিক্ত পরিমাণে যাচ্ছে আমাদের শরীরে, বিশেষ করে আমাদের জেনারেশন বাচ্চাদের শরীরে। এতে করে কিন্তু ভীত হয়ে পড়ছে আমাদের লিভার। যখনই আমরা অতিরিক্ত ভাজা এবং জাঙ্ক ফুড ফাস্টফুড খাচ্ছি, দিনের পর দিন মারাত্মকভাবে ক্ষতি করছি আমাদের লিভারকে। এই লিভার যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে অবশ্যই এই ধরনের খাবারগুলো থেকে নিজেকে এবং নিজের পরিবারকে, বিশেষ করে শিশুদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আমরা মনে করি যে আমাদের শরীরের জন্য শুধুমাত্র সুগার অর্থাৎ চিনি ক্ষতি, কিন্তু মারাত্মক ধরনের হুমকি লবণও। আমরা যখন অতিরিক্ত পরিমাণে লবণ খাচ্ছি এবং কোলেস্টেরলযুক্ত খাবারগুলো খাচ্ছি, এতে করে ভীত হয়ে যাচ্ছে আমাদের হৃৎপিণ্ড। অর্থাৎ আমরা যদি আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখতে চাই, তাহলে কোলেস্টেরলযুক্ত খাবার আমরা পরিত্যাগ করব এবং খাবারের লবণের পরিমাণ কমিয়ে দেব। সব কিছুই অভ্যস্ততা। আপনি যা অভ্যাস করবেন তাই আপনি নিজেকে সেভাবেই গড়ে তুলতে পারবেন। আপনি একদিন 2 দিন কষ্ট করবেন, ধীরে ধীরে একটা অভ্যস্ততায় দাঁড়াবেন, পরে অটোমেটিক আপনি সেই অভ্যস্ততায় নিজেকে গড়ে তুলতে পারবেন। কোনো কিছু 1 দিন 2 দিনে হয় না। আপনি দিনের পর দিন একটু করতে থাকেন, 4 দিন 5 দিন 6 দিন, তারপরে দেখবেন আপনার হয়তো সেই জিনিসটা অটোমেটিক বাদ হয়ে যাচ্ছে। আপনি হয়তো অনেক বেশি লবণ খাচ্ছেন, বা অনেক সময় আমরা দেখি তরকারিতে লবণ হওয়ার পরও কেউ কেউ একটু কাঁচা লবণ নিচ্ছে, যেটাকে রান্নার আগে আমরা ব্যবহার করছি, ওই লবণটাকে তো কাঁচা লবণ বলছি। সেই লবণটা আপনি হয়তো ভাতে খাচ্ছেন। এটা আপনার জন্য মারাত্মক ক্ষতি, এবং বিশেষ করে ক্ষতি হচ্ছে আপনার হৃৎপিণ্ডের। তো এই বাড়তি লবণ খাওয়া সাথে কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া থেকে আমরা যেন দূরে থাকতে পারি, সেই অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। আমাদের প্যানক্রিয়াস মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে যায় বা ভীত হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, যাই বলি না কেন, যখন আমরা প্রচুর পরিমাণে মিষ্টিজাত খাবার খাই। বলি অনেক টেস্ট, অনেক সুস্বাদু বলে আমরা খাচ্ছি। হ্যাঁ, এখন অনেক মানুষ সচেতন হয়েছে, তারা হয়তো ভাবে যে ডায়াবেটিস হবে, সো মিষ্টি এড়িয়ে চলবো। তারপরও হয়তো কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে মিষ্টি এড়িয়ে মিষ্টি জাত খাবার, মিষ্টি দিয়ে
অর্থাৎ সুগার দিয়ে তৈরি খাবারগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এখান থেকেও কিন্তু আপনার প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব কিছুই ব্যালেন্সের বিষয়। আপনি খাবেন না কেন, পরিমাণে কম, সপ্তাহে একদিন এভাবে আপনি খেতে পারেন। কিন্তু অনেকেই আছে এটাকে ডেইলি রুটিন বানিয়ে ফেলে যে মিষ্টি খাবারের পরে একটু মিষ্টি না হলেই নয়, মিষ্টি খেতেই হবে। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সহজলভ্য এবং সুস্বাদু বলেই যে আমি প্রচুর মিষ্টি খেয়ে ফেলবো, এটা কখনোই করা যাবে না। এতে করে আমাদের প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হবে। তাই এই প্যানক্রিয়াসকে যদি আমরা ভালো রাখতে চাই, আমরা মিষ্টি থেকে নিজেকে দূরে রাখবো। আমাদের চোখ আতঙ্কিত হয় মারাত্মকভাবে যখন আমরা অন্ধকারে মোবাইলের আলোতে কাজ করি এবং কম্পিউটারের স্ক্রিনের আলোয় কাজ করতে থাকি। অনেক সময় আমরা দেখা যায় একেবারে শোবার প্রিপারেশন নিয়ে ঘরের লাইট টাইট সব অফ করে বিছানায় গিয়ে মোবাইলটা জ্বালিয়ে কাজ করতে করতে বালিশে মাথা রেখেছি, ঘুমাবো, মোবাইলে কাজ করছি। ঘুম কোথা থেকে আসবে? আমার ব্রেন তো তখন আমাকে কমেন্ট দিচ্ছে, আমি মোবাইলে সেই বিষয়গুলো দেখছি, সেই বিষয়গুলো পড়ছি, আমার ঘুম তো আসার কথা না। তাহলে দুটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে আমার ব্রেনকে আমি ডিস্ট্র্যাক্ট করছি, আর একটা হচ্ছে মোবাইলের যে আলোটা সেটা আমার চোখকে ক্ষতিগ্রস্ত করছে। তো এই কাজগুলো থেকে আমাদের নিজেকে যদি দূরে সরাতে না পারি, তাহলে নিজেরাই নিজেদের ক্ষতিগুলো আমরা ডেকে আনছি। আমরা বড়রা কম যাই না, আমরা শুধু ছোটদেরকে বলি যে তারা হয়তো ভিডিও গেম বা মোবাইল স্ক্রিনে সারাক্ষণ থাকছে, বড়রাও কিন্তু কম থাকছি না। দেখা যাচ্ছে আপনি অফিস থেকে ফিরে বাসায় হয়তো টিভিটা অন করেছেন রিমোট হাতে নিয়ে, অথবা অন করেননি, সেই মোবাইলেই কিন্তু আপনি বসে আছেন। টিভি সামনে খোলা থাকলেও আপনার হাতে মোবাইল থাকছে, বা আপনি ঘুমাতে যাওয়ার সময়ও আপনার হাতে মোবাইল থাকছে। তো নানান কারণে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন দেখা হচ্ছে। চোখের উপর প্রেশার তো এমনিতেই পড়ছে, কারণ এর বাইরেও আপনি সারাদিন আপনার কর্মব্যস্ত জীবনের কাজগুলোও তো চালিয়ে নিচ্ছেন। তাই আমাদের চোখকেও রেস্ট দিতে হবে। চোখে প্রেশার পড়ে এরকম কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক, এটাকেও আমরা ভীত করে তুলছি। কখন জানেন? আমরা যখন অতিরিক্ত পরিমাণে নেগেটিভ বা নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দিচ্ছি। অর্থাৎ আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে নেতিবাচক চিন্তা, এই কি বলল, ও কি বলল, এটা কি হলো, নানান বিষয়গুলো নিয়ে আমার ব্রেনটাকে আমি ব্যস্ত রাখছি। সে কিন্তু কখনো রেস্ট পাচ্ছে না। অথচ এই নেতিবাচক চিন্তা না করে আমি যদি ইতিবাচক চিন্তা করি, তাহলে আমার ব্রেনে অতিরিক্ত স্ট্রেস কখনোই পড়বে না। তাই আমাদের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে হবে। আমাদেরকে নেতিবাচক নয়, ইতিবাচক চিন্তা করতে শিখতে হবে। অর্থাৎ বোঝা গেল যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত্ন দরকার। আমরা শুধু বাহ্যিকভাবে কিছু অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেই, কিন্তু আমাদের শরীরের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলোরও যে আলাদা যত্নের প্রয়োজন, এটা আমরা অনেক সময় খেয়ালই করি না, বা অনেক সময় খেয়াল করলে গুরুত্ব দেই না। হয়তো কিছু সময় ভেবে সে ভাবনাটা মাথা থেকে সরিয়ে দেই। কিন্তু নিজেকে সুস্থ রাখতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, নিজেকে পরিবারের মূল্যবান একজন যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিতে জানতে হবে। আপনি নিজে যদি সুস্থ থাকেন, আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। কোনো নিয়ম যখন আপনি নিজে মানতে পারবেন, তখন আপনি আপনার পরিবারের সদস্যদেরও মানাতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।